আমরা অলরেডি হচ্ছে যে তৃতীয় অধ্যায়ের থিওরিক্যাল যে পার্টগুলো আছে, বিশেষ করে সিকিউ বেসড, এগুলো অলরেডি আলোচনা করে ফেলেছি এবং ভিতরে আলোচনা করার সময় কিছু জায়গায় যেগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো বলেছি যে কীভাবে কোশ্চেনগুলো হয়। তো কেমিস্ট্রি বেস আলোচনাগুলোই হচ্ছে আসলে সিকিউ ভিত্তিক আলোচনা, মানে ওই এরিয়াগুলো থেকে সিকিউ হবে। তো তারপরে আমি কিছু সিকিউ নিয়ে আলোচনা করব, বাট নট উত্তর। উত্তর যে কোনো গাইডে পাবা, বাট উত্তরটার কেমিস্ট্রির প্রশ্ন আসলে কি যে আমি 100টা সিকিউ করলাম এমন কিছু না। বুঝে শুনে এখান থেকে 10টা সিকিউ যদি করার মতো করতে পারো এটা বেস্ট। তো সিকিউ লিখে অবশ্যই প্র্যাকটিস করতে হবে 10-15টা। এটা অবশ্যই মানে যে দুর্বলতাগুলি আমি পারি কিন্তু লিখতে পারি কিনা এটা আসলে যাচাই হয়ে যায়। কিন্তু আমি যে কয়েকটা সিকিউ আলোচনা করবো সেটা দ্বারা বোঝাবো যে আসলে আমি একটা প্রশ্ন দেখে উত্তর পারি কি না। কেমিস্ট্রি কোশ্চেনগুলো এরকম হতে হবে যে আমি একটা উদ্দীপক দেখলাম, কোশ্চেন পড়লাম, উত্তর পারি, মানে লিখতে পারবো কিনা ওটা জানি না, কিন্তু আমার মনে পড়ে গেছে যেটা ওই জায়গায় আছে বাট এই টাইপে পড়ছে, তখনই বুঝবে যে আসলে প্রকৃতপক্ষে তোমার এই অধ্যায়টা তুমি পারো। কিন্তু যখন দেখবে যে না আমি উদ্দীপক পড়ার পরে, প্রশ্ন পড়ার পরে আমি বুঝতেছি না, তাহলে বুঝবে যে আসলে সিকিউ করতেই থাকবে, কাজে দিবে না। আমি যদি এখানে কয়েকটা কোশ্চেন নিয়ে কথা বলি, যেমন 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছ, আমি তার আগে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্ক হচ্ছে যে এখানে 42টা না 41টা টোটালি হচ্ছে যে আমাদের সিকিউ আছে। তো প্রতিটারই হচ্ছে উদ্দীপক আছে, উদ্দীপকগুলো লিখবা, লেখার পরে এখানে এ বি সি এক্স ওয়াই পি কিউ কী বোঝাচ্ছে, মানে উদ্দীপক থেকে মৌল যে চিনতে পারা, এই কাজটা একটু করে আমাকে পাঠাবা। কারণ আমি যদি তৃতীয় অধ্যায় বেস্ট হচ্ছে এটা যে পর্যায় সারণী, মানে কি যে আমি পর্যায় সারণী থেকে যদি মৌল চিনতেই না পারি তাহলে আমি তো যৌগও চিনবো না, আমার এটার বৈশিষ্ট্য কি ব্যাখ্যা করতে পারবো না, এটার আয়নীকরণ শক্তি, তারপরে ইলেকট্রন আসক্তি, কোনো কিছুই আসলে ব্যাখ্যা করা সম্ভব না, এটা হাইড্রেট চিনা সম্ভব না, এটা সংকরণ ব্যাখ্যা করা যাবে না, হাইড্রোজেন বন্ধন আছে কি না, কয় ধরনের বন্ধন আছে, কিছুই ব্যাখ্যা করতে পারবো না। তার মানে আমাকে উদ্দীপক থেকে আগে মৌল চিনতে হবে, এই কাজটা করবা, এটা হোমওয়ার্ক। আমি যদি এখানে প্রথমে মৌলগুলো নিয়ে একটু কথা বলি, দেখো এখানে আমার খুব সুন্দর একটা উদ্দীপক, এখানে পি ইকুয়াল n-1 d⁻⁶ মানে d6 ns2 এবং কিউ দিল আর দিল, যেখানে বলে দিছে যে এনটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে 4, অর্থাৎ যেখানে এন লেখা আছে সেখানে তুমি যদি হচ্ছে যে জাস্ট হচ্ছে যদি তুমি এটাকে কি বলে যদি 4 বসায় দাও, তার মানে ফি বলতে বোঝাচ্ছে 46, ns হচ্ছে 2, এটা হচ্ছে যে সরি 4 না 3 ns1 3 ns2। তাহলে তুমি কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন বিন্যাসটা প্রকৃতগতভাবে পেয়ে গেছো। ও সরি এটাও এন না, এটাও 3 হবে, এখানেও 3, এখানে 4, এখানে 3, এখানে 4, অর্থাৎ 3d6 4s2 3d10 4s1 3d10 4s2। তো তুমি কিন্তু ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছো। এর মাধ্যমে ফি কি কিউ কি আর কি চিহ্নিত করার পরেই তুমি কিন্তু প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। যেমন এখানে বলছে উদ্দীপকের পি মৌলটি বিভিন্ন জারণ অবস্থা প্রদর্শন করে কেন। তাহলে এই যে পি আমি যদি না চিনি যে পি প্রকৃতপক্ষে কে, তাহলে আসলে আমি কিন্তু ইলেকট্রোবিন্যাসটা মানে এটা ব্যাখ্যা করতে পারবো না। পি নিঃসন্দেহে ডি ব্লক ভিত্তিক একটা মৌল এবং সে হচ্ছে যে তোমার অবস্থান্তর মৌল, এবং অবস্থান্তর মৌলর অবশ্যই জারণ অবস্থা সে প্রদর্শন করে বিভিন্ন, এটা জারণ অবস্থা পরিবর্তন হয়। কিন্তু আমাকে আগে পি চিনতে হবে। আমি মূল উত্তরটা বলে দিলাম যেটা অবস্থান্তর মৌল হবে, ডি ব্লকের ভিতর হবে। এখন ডি ব্লক মৌল কাকে বলে, অবস্থান্তর মৌল কাকে বলে, আমি তখনই বলতে পারবো যখন আমার পিটার ইলেকট্রোবিন্যাসের মাধ্যমে সঠিক অবস্থান বলতে পারবো। একইভাবে এখানে কিউ এবং আর মৌলসমূহের ক্লোরাইডের বর্ণের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। এখন ক্লোরাইডের ভিন্নতা কখন হয়, ক্লোরাইড না ফ্লোরাইড আয়োডাইড যাই দেখ, এদের ভিন্নতা কখন হয়, যখন হচ্ছে যে অবস্থান্তর মৌলের সাথে এদের বিক্রিয়া হয় বা যৌগ তৈরি হয় তখন। তার মানে এখানে কিউ আর নিঃসন্দেহে অবস্থান্তর মৌল বা ডি ব্লক মৌল, যাদের হচ্ছে যে জারণ অবস্থার পরিবর্তন হয় এবং হচ্ছে যে ক্লোরাইডের হচ্ছে যে বর্ণের পরিবর্তন হয়, এরা জটিল যৌগ তৈরি করে। তো আমি যদি মৌল চিনতে পারি তারপরে ব্যাখ্যা করতে পারবো। সরি টু সে যে পাশের হলে আসলে ফেস্টের কারণে এখানে প্রচুর সাউন্ড আসতেছে, সেজন্য একটু দুঃখিত। তাও জানার একটু অফ করে দেখি, শুধু এক হলে না মনে হয় 2 হলে ফেস্ট চলতেছে। যাই হোক, আমরা আমাদের কাজে ব্যাক করি। তো এখানেও দেখে একই রকম এক্স পারমাণবিক সংখ্যা 13, ওয়াইয়ের 20, জেডের হচ্ছে 30। তাহলে কিন্তু আমাদেরকে এই যে এগুলো দেখে এক্স 13, তাহলে মৌলটার নাম কি আমাকে দেখে চিনে ফেলতে হবে। মেবি অ্যালুমিনিয়াম। ওয়াই 20 তার মানে এটা ক্যালসিয়াম, জেড হচ্ছে 30 তার মানে হচ্ছে যে আমাদের জিঙ্ক।
এই যে মৌল চিনে ফেলতে হবে। এখন তোমাকে প্রশ্ন করলো উদ্দীপকের X3 প্লাস আয়নের দ্রবণে এটির শনাক্তকরণ পরীক্ষার সমীকরণ সহ ব্যাখ্যা করো। আসলে প্রকৃতপক্ষে এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, এবং অ্যালুমিনিয়াম 3+ কীভাবে আয়ন শনাক্ত করা হয় দ্বিতীয় অধ্যায়ের ব্যবহারিক ক্লাসে এটা করায়, বা ব্যবহারিক পার্টে সেটা আছে, যেখানে বিক্রিয়া কয়েকটা আছে, দেখলেই পারবা। উদ্দীপকের Y এবং Z মৌলের ক্লোরাইড যৌগদ্বয়ের আয়নিক বৈশিষ্ট্যের তারতম্যের যৌক্তিক কারণ মূল্যায়ন করো। তো Y এবং Z এদের ক্লোরাইড, Y মানে ক্যালসিয়াম, তার মানে ক্যালসিয়াম ক্লোরাইড, Z হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। তাহলে জিঙ্ক ক্লোরাইড এবং হচ্ছে যে আমার কি বলে এটাকে ক্যালসিয়াম ক্লোরাইড, এর মধ্যে হচ্ছে যে কার আয়নিক বৈশিষ্ট্য বেশি কার কম, এখন এটা কী দিয়ে ব্যাখ্যা করব। আমি লাস্ট ক্লাসটা মেবি ফাজানের নীতি পড়িয়েছিলাম, তো সেখানে আমি বলেছি যে দেখো দুইটাই ক্লোরাইড, মানে ক্যালসিয়ামও ক্লোরাইড, জিঙ্কও ক্লোরাইড, তার মানে এখানে কিন্তু অ্যানায়নটা সেম। তাহলে আমার কাজ করতে হবে অ্যানায়ন নিয়ে, ক্যাটায়ন নিয়ে। তো ক্যাটায়নের ক্ষেত্রে আমরা পড়েছি ক্যাটায়নের যার আকার হচ্ছে যে আসলে ছোট তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, যার আকারটা হচ্ছে বড় তার সমযোজী বৈশিষ্ট্যটা কম। এখন আমার একটা হচ্ছে ক্যালসিয়াম এবং আরেকটা হচ্ছে আমাদের জিঙ্ক। ক্যালসিয়াম হচ্ছে 20, এটা হচ্ছে আমাদের 30 নম্বর মৌল, এবং একই পর্যায়ে আছে তারা। একই পর্যায়ে থাকার ক্ষেত্রে বাম থেকে ডানে মৌলের আকার ক্রমান্বয়ে হ্রাস পায়। তার মানে এখানে ছোট মৌল হচ্ছে জিঙ্ক, বড় মৌল হচ্ছে ক্যালসিয়াম। এখন আমার দুইটাই তো আয়নিক যৌগ নিঃসন্দেহে, কিন্তু কার আয়নিক বৈশিষ্ট্য বেশি কার আয়নিক বৈশিষ্ট্য কম সেটা আমাদেরকে ডিফাইন করা লাগবে। দুইটাই কিন্তু 2+, এদের হচ্ছে যে আয়নের মানে ক্যাটায়ন, এটা কি বলে, আয়নও কিন্তু 2+ করে, মানে আয়নও সেম, কিন্তু ক্যাটায়নের আকার দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। আকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আকার বড় হচ্ছে ক্যালসিয়ামের, ছোট হচ্ছে জিঙ্কের। এখন আমরা জানি ক্যাটায়নের ক্ষেত্রে হচ্ছে যে আমরা ছোট হিসাব করব, অ্যানায়ন বড় ক্যাটায়ন ছোট, মানে যে ক্যাটায়নের আকারটা ছোট হবে তার হচ্ছে যে আমাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্যটা আমার জিঙ্ক ক্লোরাইড অপেক্ষা কী হবে, বেশি হবে। অর্থাৎ এখানে আয়নিক বৈশিষ্ট্য তারতম্য হয়েছে। কেন হয়েছে এখানে আমাদের ফাদানা নীতির আলোকে সেটা আমরা ব্যাখ্যা করব। এরপরে যদি দেখো আমাদের 5 নাম্বারটা না বলি, এটা এত গুরুত্বপূর্ণ না, আমরা 8 নাম্বারে যাচ্ছি। এগুলো প্রায় সব প্রশ্ন একই। 8 নাম্বারে দেখো আমাদেরকে আসলে ABRX যাদের পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে, তার মানে আমরা A সোডিয়াম, B হচ্ছে কার্বন, C হচ্ছে ক্লোরিন এবং 47 বলতে আসলে সিলভারকে বোঝায়। তাহলে আমি কিন্তু আগে মৌল চিনতে হচ্ছে। এরপর আমাকে বলা হলো যে বি ও আর দ্বারা গঠিত যৌগের সংকরণ বর্ণনা করো। বি এবং আর, বি বলতে বোঝাচ্ছে আমাদের কার্বনকে এবং আর বলতে বোঝাচ্ছে আমাদের কাকে, ক্লোরিনকে। তার মানে কার্বন এবং ক্লোরিনের সমন্বয়ে গঠিত করেছে কার্বন টেট্রাক্লোরাইড, মানে CCl4। তাহলে এই যৌগটার সংকরণ তোমাকে দেখাতে হবে, এবং সংকরণ আমি না দেখে বলে ফেলতেছি, সংকরণ হচ্ছে sp3 এবং এটা বিবরণ দিবে, আমি এটা শিখিয়েছি। এবি যৌগটি প্রাণীতে দ্রবণীয়, কিন্তু XR যৌগটি প্রাণীতে অদ্রবণীয়। এখন AR বলতে কাকে বোঝাচ্ছে, এ বলতে সোডিয়াম, আর বলতে হচ্ছে তৃতীয়টা মানে ক্লোরাইড, তার মানে সোডিয়াম ক্লোরাইড, এটা প্রাণীতে দ্রবণীয়, ওকে, কিন্তু বলছে XR, এক্স বলতে হচ্ছে যে সিলভার, এবং আর বলতে বোঝাচ্ছে ক্লোরিন, মানে সিলভার ক্লোরাইড। একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সেই পানিতে দ্রবণীয়, কিন্তু সিলভার ক্লোরাইড পানিতে দ্রবণীয় নয়, মানে অদ্রবণীয়। কেন? এখন কেন অদ্রবণীয় সেটা অবশ্যই উত্তর দিতে পারার কথা, কারণ এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্যটা অনেক 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 বেশি। ঠিক আছে, আমার দুইটাই দেখো, এটার মধ্যেও আর এটার মধ্যেও আর, মানে এই সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে সিলভার ক্লোরাইড। এখানে অ্যানায়ন দুইটাই সেম, কিন্তু ক্যাটায়ন ভিন্ন ভিন্ন, সেখানে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি কার কম সেটার আলোকে ব্যাখ্যা করতে পারো। তবে যেহেতু এখানে বলছে পানিতে অদ্রবণীয়, তো পানিতে অদ্রবণীয় যেহেতু বলে ফেলছে, সেহেতু উত্তরটা দেওয়ার চেষ্টা করবা লাইকেজ হচ্ছে যে সমযোজী বৈশিষ্ট্যের আলোক দিয়ে, মানে এটা সমযোজী যৌগ, এটা আমার হচ্ছে যে আয়নিক যৌগ, এটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবা। কিন্তু মূল থিম হচ্ছে যে আমি মূল জায়গাটা বুঝতে পারছি কিনা, যে প্রশ্ন শুনেই আমার উত্তর দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা এটা বুঝতে পারছি। আমি উত্তর কী হবে সেটা অ্যাকুরেট জানি না, কিন্তু বুঝতে পারছি যে হ্যাঁ এটা আমি পারবো। যখনই বুঝতে পারবো তখন জাস্ট হচ্ছে তুমি তোমার নোটবুকে অসংখ্য সিকিউ আছে, বোর্ডে সিকিউ আছে, সেগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিন্তু প্রথমত আগে বুঝতে হবে যে আমার প্রকৃতপক্ষে আমি সিকিউটা পড়ার পরে আমার উত্তরটা কী হবে বুঝতে পারছি কিনা। এরপর দেখো 9 নাম্বার, এখানে বলছে দ্বিতীয় পর্যায়ে পরপর 3টি মৌল প্রত্যেকে হাইড্রোজেনের সাথে একই অরবিটাল সংকরণের মাধ্যমে হাইড্রেট গঠন করে। আমি সুবিধাতে লিখে রাখিছি আসলে এটা কারা।
কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আমি এটা পড়ে আসছি। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কারা কারা আসলে হাইড্রোজেনের সাথে বা হাইড্রাইড যৌগ তৈরি করার মাধ্যমে সংকরায়ন তৈরি করে তুলনা করে পড়িয়ে এসছি, বা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সেটা মেবি পড়িয়েছি। তো কার্বনের সাথে হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত হয়েছে মিথেন, এবং নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন সমন্বয় বা হাইড্রাইড যৌগ হচ্ছে আমাদের অ্যামোনিয়া। অক্সিজেনের সাথে হাইড্রোজেন বা অক্সিজেনের হাইড্রাইড যৌগের নাম হচ্ছে আমাদের পানি। এখন বললো যে উল্লেখিত দ্বিতীয় মৌল বলতে কাকে বোঝাচ্ছে? সোডিয়ামকে বোঝাচ্ছে, নাইট্রোজেনকে বোঝাচ্ছে। তাহলে নাইট্রোজেন দ্বারা গঠিত যৌগটির অণুর জ্যামিতিক গঠন আকৃতি ব্যাখ্যা করো। তার মানে আমার আসলে দ্বিতীয় যৌগ হচ্ছে কি নাইট্রোজেন, এর হাইড্রোজেনের সাথে যৌগ তৈরি করবে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া অণুর জ্যামিতিক গঠন আমি ব্যাখ্যা করব। এখন তার মানে জ্যামিতিক গঠন কীভাবে ব্যাখ্যা করতে পারবো? সংকরণের মাধ্যমে। তাহলে আমাকে এখানে সংকরণের কোনো কথা বলে নাই, কিন্তু আমাকে বুঝতে, আমি প্রশ্নটা পড়ে আমার মাথায় ঢুকে ফেলতে হবে যে হ্যাঁ, এখানে সংকরায়নের কথা বলছে। কারণ সংকরায়ন স্যার আমি তো জ্যামিতিক অণুর আকৃতি গঠন ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আমার যৌগটার নাম হচ্ছে NH3, এটা সংকরায়ন হচ্ছে যে NH হচ্ছে যে sp3, মানে 4টা। তাহলে sp3 হচ্ছে যে আকৃতি কীরকম হবে, এখানে লোন ফের ইলেকট্রন আছে কি না তার আলোকে ব্যাখ্যা করব। তো এটা আমি পড়ে আসছি, এটা হুবহু তোমার শিটেও রয়েছে। উদ্দীপকের যৌগ তিনটি পরস্পরের মধ্যে দ্রাব্যতা তুলনা করো, মানে মিথেন, অ্যামোনিয়া এবং পানি, এদের মধ্যে কার দ্রাব্যতা বেশি কার কম। তো এটা চাইলে পাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারো, বা এটা আয়নিক যৌগ সমযোজী যৌগের বৈশিষ্ট্য দিয়ে ব্যাখ্যা করতে পারো, চয়েস অন ইউর্স। তো আমি এখানে পাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে বলবো। এখানে কার্বন হচ্ছে 4-, সোডিয়াম হচ্ছে 3-, অক্সিজেন হচ্ছে 2-। তাহলে কার মাইনাসের সংখ্যাটা বড়? কার্বনের। তাহলে কার্বনের নেগেটিভ মানে হচ্ছে 4-। আমরা বলছি অ্যানায়নের ক্ষেত্রে যার আকার মানে যে হচ্ছে যে বেশি চার্জ যার বেশি তার হচ্ছে যে আসলে সমযোজী বৈশিষ্ট্যটা হয় বেশি, ঠিক না? তো সমযোজী বৈশিষ্ট্য মানে সে কিন্তু দ্রব্যতা হবে কম। তার মানে এখানে মিথেনের দ্রাব্যতা সবচেয়ে কম, তারপরে দ্রাব্যতা কম হচ্ছে অ্যামোনিয়া, তারপরে সবচেয়ে বেশি দ্রাব্যতা হচ্ছে আসলে পানির বা অক্সিজেন সমন্বয়ে যে হাইড্রাইড করে দিয়েছে সেটার। 10 নম্বর আসো, দেখো একইভাবে আমাদের মৌল চিনতে হচ্ছে, এবং সেখানে বললো CODর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি। তাহলে আমি যদি COD না চিনি তাহলে কিন্তু কোনোভাবে আমি এদের ব্যাখ্যা করতে পারবো না, বলতে পারবো না যে এটা একই শ্রেণীতে আছে কিনা, বলতে পারবো না একই গ্রুপে আছে কিনা, একই গ্রুপে উপর থেকে নিচে কী হয়, একই শ্রেণীতে পর্যায়ে বাম থেকে ডানে কী হয়, সেগুলোকে আমি পরে ব্যাখ্যা করবো। কিন্তু তার আগে তো আমাকে জানতে হবে যে মৌলগুলো কারা, এটা শ্রেণীতে আছে কিনা, বা একই পর্যায়ে কিনা, বা তার কার পারমাণবিক সংখ্যা কত, আমি পরে না ব্যাখ্যা করবো, কিন্তু আগে তোমাকে চিনতে হবে। এই জন্য চেনার জন্যই আমি হোমওয়ার্ক দিয়েছি যে উদ্দীপক থেকে মৌলগুলো চিনতে পারে। এবং একইভাবে বলছে AE4, BE4 যৌগ দুটির মধ্যে পানির সাথে একই ধরনের আচরণ করে কিনা, মানে পানির সাথে দ্রবীভূত হয় কিনা। দেখো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে বলতেছে, কিন্তু আলটিমেটলি কোশ্চেন টাইপ একই, যে পানির সাথে আসলে দ্রবীভূত হয় কিনা। তো আমি যদি AE4 এর কথা বলি, এ বলতে কাকে বোঝাচ্ছে? পরমাণু সংখ্যা 6 মানে কার্বন। ই বলতে হচ্ছে যে আমাদের ক্লোরিন। তাহলে এই কার্বন হচ্ছে যে কার্বন Cl4 মানে হচ্ছে যে আমার কার্বন টেট্রাক্লোরাইড। আর বি বলতে বোঝাচ্ছে আসলে 14 কে 14 নম্বর মৌল যদি বলি সিলিকন, নাকি 14তে কে আছে? 14তে আছে তো হ্যাঁ সিলিকনই। তার মানে সিলিকন টেট্রাক্লোরাইড। এখন এই দুটির মধ্যে কার হচ্ছে যে পানির সাথে কার আচরণ কেমন? একটা কার্বন, একটা সিলিকন। তাহলে আমি তখন এটা দিয়ে ব্যাখ্যা দিব যে আসলে এখানে আমার পাজানের নীতি দিয়েও ব্যাখ্যা করা যায়। এক্ষেত্রে আমার হচ্ছে যে এ বলতে কার্বন হচ্ছে 4+ অথবা 4-। আমার সিলিকন কত নম্বর গ্রুপের মৌল? সিলিকন হচ্ছে মনে হয় 12 না 13। সিলিকন 14, এটা 14 নম্বর গ্রুপের মৌল। 14 নম্বর গ্রুপের মৌল, তার মানে হচ্ছে তার হচ্ছে যে কত, যে 4+, একই। মানে আমার দেখো এটা এবং দুটোই একই জিনিস, কিন্তু এই ক্ষেত্রে পানির সাথে কে দ্রবীভূত হবে, কে দ্রবীভূত হবে না, বা কে বেশি দ্রবীভূত, কে কম দ্রবীভূত, ওই আলোকে ব্যাখ্যা দিতে হবে। এখন কার্বন টেট্রাক্লোরাইড কিন্তু প্রকৃতপক্ষে একটা পূর্ণাঙ্গ সমযোজী যৌগ, সে কোনোভাবেই আসলে আয়নীকরণ যৌগের এখানে বৈশিষ্ট্য আসলে সে ধারণ করবে না, মানে সে পানির সাথে দ্রবীভূত হবে না। হ্যাঁ, কিন্তু আমি যদি হচ্ছে যে এখানে সিলিকন টেট্রাক্লোরাইডের কথা বলি, সেখানে সিলিকন ওয়ান কাইন্ড অফ ধাতুর মতো এখানে বিহেভ করে, একটা মিশ্রণ থাকে সেখানে। তো সেটা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে, অথবা এখানে আরেকটা থিম দিয়ে ব্যাখ্যা করতে পারো, যে আকার দিয়ে, কার আকার বড় কার আকার ছোট, ঠিক আছে, ওটা দিয়ে পাজানের নীতি অ্যাপ্লাই করতে পারো, অথবা সলিউশনটা নোটবুকে দেখতে পারো।
এরপর রয়েছে আমাদের এখানে 11 নাম্বারে হচ্ছে যে আমাদের বলা হলো উদ্দীপকের এম এবং এল এর আয়নীকরণ শক্তির ক্রমের ব্যতিক্রম ব্যাখ্যা করো। আমি আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম নীতি পড়িয়েছি একদম আলাদা ক্লাসেই, ওগুলাই আসলে উদ্দীপকের এ জেড এবং এক্স জেড টু এদের মধ্যে কোনটির গলনাঙ্ক কম কোনটি বেশি অবশ্যই ফাদারের নীতির আলোকে ব্যাখ্যা করতে হবে। তবে আমি বারবারই বলতেছি এখানে এ জেড আমি যদি এগুলো না চিনি ব্যাখ্যা করতে পারবো না। একইভাবে এখানেও দেখো মূল চিন্তা হচ্ছে গলনাঙ্কের ক্রমের কথা বলছে, এদের সংকরায়নের কথা বলছে। হাইড্রাইড বলতে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কী যৌগ তৈরি করছে সেটা। তাহলে আমি যদি যৌগ না চিনি তাহলে আসলে কিছুই ব্যাখ্যা করতে পারবো না। এখানে সুন্দর একটা উদ্দীপক আমি পাচ্ছি, সেটা আসলে একেবারে নতুন মনে হলো আমার কাছে। নতুন মানে হচ্ছে যে এরকম গতানুগতিক ক্লাস 9 10-এ দেখো না, এটা ইন্টারের জন্য একেবারে নতুন। এখানে দেখো, এখানে লিখলো আয়নীকরণ শক্তি, এখানে লেখা হলো পারমাণবিক সংখ্যা। এখন এটা দেখে অনেকের মানে এগুলা এফের হাইড্রাইটের প্রকৃতি ব্যাখ্যা ওটা তো পারবো হয়তো, মানে প্রশ্ন থেকে মনে হচ্ছে যে পারতে পারি। যে আয়নীকরণ শক্তির হচ্ছে ধারাবাহিকতার ব্যতিক্রম, মানে আয়নীকরণ শক্তির ক্রমও লিখতে বলছে, আসলে ব্যতিক্রম তো একটা জায়গায় আছে, কিন্তু এটা কি উদ্দীপক কি আসলে উদ্দীপকে এখানে আমাকে এ বি সি ই ডি ই এফ যা আছে সব চিনতে হবে। এখানে এ বলতে বোঝাচ্ছে তার পারমাণবিক সংখ্যা 1, মানে এ আসলে হাইড্রোজেন। বি বলতে দেখো বরাবর 2, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, মানে সে হচ্ছে আসলে হিলিয়াম। সি এর 3, তার মানে সেটা লিথিয়াম। ডি এর হচ্ছে আমার 4, তার মানে সেটা হচ্ছে আমাদের বেরিলিয়াম। এরপর যদি এফ এর দেখো, এফ এর হচ্ছে 6, তার মানে কার্বন। এটা হচ্ছে 7, তার মানে হচ্ছে আমার জি হচ্ছে কী বলে এটাকে নাইট্রোজেন। এস হচ্ছে 8, মানে অক্সিজেন। এইভাবে আসলে মৌলগুলো চিনতে হচ্ছে, তার মানে এটা দ্বিতীয় পর্যায়ে সবগুলো মৌলকেই বোঝাচ্ছে আসলে। তো এখানে এফ বলতে কিন্তু ক্লোরিন না, এখানে এফ বলতে এখানে কে কার্বন। কার্বনের অক্সাইড বলতে কি বোঝায়, যে CO2 এর প্রকৃতি কি, মানে কার্বন ডাইঅক্সাইডের প্রকৃতি কি, গ্যাসীয়, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। কথা কি বুঝাতে পারলাম? এখন সেটা কেন, সেটা তোমাকে রিজনটা ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকের সি থেকে জেড মৌলসমূহের আয়নীকরণ শক্তির মানের ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যতিক্রম হয় কেন? এখন সি বলতে বোঝাচ্ছে আসলে কাকে, লিথিয়ামকে। আমি প্রথমেই বলে পেয়েছি এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। এদের ক্ষেত্রে দেখুন বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে যখন কথা বলবা, বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে এদের আয়নীকরণ শক্তির ব্যতিক্রম ঘটে। প্রকৃতপক্ষে আমাদের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা বোরনের, কম হওয়ার কথা বেরিলিয়ামের, কিন্তু বেশি হয় বেরিলিয়ামের, কম হয় বোরনের। কেন? সেটা হচ্ছে যে অর্ধশক্তিপূর্ণ বা পূর্ণ শক্তি পূর্ণ সে অরবিটালের কারণে, সেটা আমরা বুঝিয়েছি ব্যতিক্রমের মধ্যে, সেটা আসলে ব্যাখ্যা করবা। একইভাবে দেখো এখানেও মৌলগুলো চিনতে হচ্ছে, ইলেকট্রনের সাথেই ব্যাখ্যা করো। এরপর হচ্ছে যে ওয়াই এর সাথে, ওয়াই বলতে কাকে বোঝাচ্ছে, 17 নম্বর মানে ক্লোরিনকে বোঝাচ্ছে। ক্লোরিনের সাথে পি মানে হচ্ছে আমাদের সোডিয়াম, মানে সোডিয়াম ক্লোরাইড। এরপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্বারা যৌগের প্রকৃতি ব্যাখ্যা করো। মানে এই যে যৌগগুলো এদের কার প্রকৃতি কীরকম, মানে কে বেশি কার দ্রাব্যতা বেশি, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো এটা ফাদারের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। এরপরে একইভাবে এখানেও রয়েছে আমাদের ইলেকট্রন সংখ্যা দ্বারা আমরা আসলে এখানেও মৌলগুলোর ইলেকট্রন সমযোজী বৈশিষ্ট্য কীরকম প্রদর্শন করে ক্লোরিনের সাথে যৌগ তৈরি করার ফলে, এটা ফাদারের নীতি দিয়ে ব্যাখ্যা করা যাবে। আর এটা আমরা প্রথম দিকে হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য যেটা পড়েছি সেটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে। এবং যদি এখানেও দেখো আসলে নতুন কিছুই পাচ্ছি না। ইলেকট্রন আসক্তির মান কেন বেশি কেন কম, কোনটা থেকে কোনটা কম ধারাবাহিকভাবে লেখো, হ্যান ত্যান এগুলোই। এবং হয়তো এটা নতুন কিছু মনে হচ্ছে, নতুন কিছুই না। এখানেও আসলে আমাদেরকে উদ্দীপক যেটা দিয়েছে যে দ্বিতীয় পর্যায় গ্রুপ হচ্ছে যে 3A এর একটি মৌল, তাহলে দ্বিতীয় পর্যায় আমার পর্যায় দিয়েছে 2, আর গ্রুপ নাম্বার আমরা এতক্ষণ যাব দেখলাম গ্রুপ 1 2 3 4 এরকম দেখতাম। এখানে পার্থক্যটা হচ্ছে গ্রুপটা আমাকে 1 2 3 না দিয়ে 3A দিয়েছে। তো এখানে আমি যদি একটু পর্যায় সারণীতে যাই, এখানে দিয়েছি কিনা না, এখানে তো দেয় নাই। যদি একটু পর্যায় সারণী দেখো, একটা আদর্শ পর্যায় সারণী দেখো, সেখানে দেখবে যে গ্রুপ শুধু 1 2 3 না, গ্রুপটাকে 1A 2A 3A এগুলো বলছে, মানে 18 নম্বর গ্রুপকে 0 বলছে। হ্যাঁ, তো ওগুলো দেখে আসলে তোমার গ্রুপ আসলে 3A দ্বারা কোনটা বোঝাচ্ছে বুঝতে পারবে, এটা মেবি 3 নম্বর গ্রুপকে বোঝাচ্ছে। তো 3 নম্বর গ্রুপের দ্বিতীয় পর্যায়ের মৌলের নাম কি, তোমাকে দেখো মৌলটা এইভাবে চিনতে হচ্ছে। তাহলে দেখো উদ্দীপকটা কিন্তু নতুন মনে হচ্ছে। X এর ক্লোরাইড XF3 নিম্নরূপে XF4 নেগেটিভ আয়ন গঠন করে। তাহলে এখানে আমার এই যে XF3
এই যে যৌগটা, তাহলে এখান থেকে আমার এক্স আসলে কি, এক্স আসলে কে সেটা আমাকে চিনে ফেলতে হবে। এখানে XR3 বলতে আসলে তুমি এটাকে অনেক কিছুই বুঝতে পারো যে এটা নাইট্রোজেন হলে অবশ্যই 2টা আয়ন থাকতো, এটা অ্যালুমিনিয়াম হতে পারে, ঠিক আছে। তো এইভাবে মৌলগুলো চিনার মাধ্যমে আসলে এটা ব্যাখ্যা করা সম্ভব, সংকরায়ন কী তৈরি করছে, সংকরণের আকৃতি কীরকম, প্রকৃতি কীরকম, এদের প্রাধান্যতির আলোকে হচ্ছে যে কার গলনাঙ্ক বেশি কার কম, সেগুলো ব্যাখ্যা করা যাবে। তো সেই ক্ষেত্রে আমার প্রথম সাজেশনটা হচ্ছে যে সবগুলো সৃজনশীল প্রশ্নের উদ্দীপক থেকে মৌলগুলো চিনে কাজ করা। এবং এখানেও যদি খেয়াল করো যে 18 নম্বর যে মৌলগুলো আছে এখানে ABCD দিয়ে রাখছে, আমাকে আগে ABCD চিনতে হবে, তারপরে কোনটা গ্যাসীয়, কার বি এর অক্সাইড হাইড্রাইড মানে আমার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, বি বলতে কি গ্রুপ হচ্ছে 16 দ্বিতীয় পরে, তার মানে অক্সিজেন, তাহলে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া মানে কি পানি, তার মানে পানি তরল হলেও ডি মৌলটির হাইড্রেট, ডি হচ্ছে সালফার হাইড্রেট হচ্ছে যে গ্যাসীয় কেন, আমি এটা হাইড্রোজেন বন্ধন দিয়ে শিখিয়েছিলাম যে এখানে আমাদের পানির ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, কিন্তু আমার সালফার হাইড্রেটের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, সেই কারণে একটা তরল একটা গ্যাসীয়, এগুলো ব্যাখ্যা আমি করেছি ওখানে, এবং উত্তর কী দিতে সেটা বলেছি। কিন্তু দেখো এখানে আমি যদি হচ্ছে যে নাই চিনি কোনটা আমাদের আর বি, তাহলে বি না চিনে বি এর হাইড্রেট চিনবো কী করে, ডি না চিনে ডি এর হাইড্রেট চিনবো কী করে, তাই না? তো একইভাবে এখানে প্রশ্নগুলো একই রকম, যে আমরা পারমাণবিক সংখ্যার আলোকে হচ্ছে যে প্রতিটা চিনতে পারতেছি, এদের আকারের পরিবর্তন হচ্ছে, এদের আয়নীকরণ শক্তির পরিবর্তন হচ্ছে। তো এখানে আমি প্রথমত বলবো যে প্রথম 20টা কোশ্চেন একটু দেখবা, মানে এগুলো তার মধ্যে কয়েকটা করার চেষ্টা করতে হবে, এবং একই সাথে সবগুলো উদ্দীপক এখানে কাজ করার চেষ্টা করবা। তো উত্তরগুলো আমি প্রথমে কথাটা আবার রিপিট করতেছি, উত্তরগুলো তোমার নোটবুকে আছে, কিন্তু কেমিস্ট্রি আসলে তুমি উত্তর লিখতে পারো মানে আমি অতটা বুঝছি এমন না। সৃজনশীল প্রশ্ন পড়ার পরে এবং এই প্রশ্নগুলো পড়ার পরে যখন বুঝবো যে হ্যাঁ এটা আমি পড়ছি বা এটা আমাকে পড়ানো হয়েছে, বা এটার উত্তর এই নীতি দিয়ে ব্যাখ্যা করব, এটার উত্তর এই ধর্ম দিয়ে ব্যাখ্যা করব, এটার উত্তর সংকরণের এটা দিয়ে ব্যাখ্যা করব, যখন এটা বুঝতে পারবা বা এই উত্তরটা এই জায়গায় আছে, যখন এটা বুঝতে পারবা তখনই বুঝবা যে প্রকৃতপক্ষে তুমি আসলে এই কথাটা বুঝতে পারছো। উত্তর লেখার জন্য তোমাকে আরও কিছু কাজ করতে হবে, কিছু সিকিউ তোমাকে দেখে দেখে কাজ করতে হবে, মানে নিচ থেকে উত্তর লেখার পরে মিলাতে হবে, এরকম আর কি। তো আজকে এই পর্যন্তই। সিকিউর হয়ে বেশ করে হয়তো একটা ক্লাস নিতেও পারি, বা তোমার হোমওয়ার্কগুলো দেখার উপর দিয়ে সেটা আসলে নির্ভর করবে।